শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, পার্টিসিপেন্টস তো মনে হয় 19 জন, 18 জন। জানি না বাকিরা হয়তো নাই হয়তো বা। তো কি তোমরা লেখাপড়া করতেছো নাকি? বাড়িতে বাড়িতে আসছি স্যার। বাড়িতে আসছো তো ঠিক আছে, তোমাদের তো মিড আছে সামনে। বাড়িতেও রেস্ট নাও, লেখাপড়াও করো একটু একটু। আমরা তো আমাদের কমপ্লেন সময় কম পাও, এবার তো একটা ছুটি পাইছো, ভালো কাজে লাগাইতে পারবা ইনশাল্লাহ। যাই হোক, আমি ক্লাস শুরু করি। তোমাদেরকে যে লাস্ট 2 দিন যে ম্যাথ গুলা করাইছি, ম্যাথে কি কারো কোনো প্রবলেম আছে? সবাই বুঝছিলা? আচ্ছা, কারো স্যার কোনো রেসপন্স? সার্কুলারটা করা হয় নাই। সার্কুলারটা করা হয়নি বুঝছি, বাট বাকিগুলা? জি স্যার, বাকিটি বুঝছিলাম। সার্কুলার তো করে, সার্কুলার তো সেম জিনিসই জাস্ট। আচ্ছা, আগে এটা আমরা ক্লাস শেষ করি, তারপরে আমি তোমাদেরকে বলে দিব যে সার্কুলারে কি করতে হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আচ্ছা দেখো, এই লাস্ট প্রবলেমটা বাকি ছিল লেকচার 8-এর, যে তোমাকে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ডিজাইন করতে হবে, যেটা তোমার 50,000 মিটার কিউব পার ডে, মানে এটা হলো তোমার এতটুকু ডিমান্ড ওয়াটারের পার ডেতে। তো জার টেস্ট সম্পর্কে অলরেডি বলছিলাম, যে 6টা জারে তুমি বিভিন্ন ডোজ মিলাই দেখবা যে অপটিমাম ডোজ কোনটাতে পাও। এবং পাইলট প্ল্যান, পাইলট প্ল্যান মানে হলো তুমি একটা মিনি প্ল্যান তৈরি করা, পাইলট স্টাডি যেটাকে বলে, মানে তোমার ট্রিটমেন্ট প্ল্যানটা বড় স্কেলে যাওয়ার আগে একটা ছোট স্কেলে আমরা একটা ল্যাবে একটা টেস্ট করে থাকি, এটাকে বলা হয় পাইলট প্ল্যান। তো পাইলট প্ল্যান অ্যানালাইসিস করে যেটা দেখা গেছে যে 40 মিলিগ্রাম পার লিটার অ্যালার্ম ডোজ লাগবে, যেখানে ফ্লোকুলেশন তো বুঝতেছো, যেটা যে একসাথে যেরকম অ্যাগ্রিগেটেড হয়ে যাওয়া। ফ্লোকুলেশন ট্যাঙ্কে যে জিটি এর ভ্যালুটা, এটা প্যারামিটার বলছিলাম, সেটা কত, 4 × 10⁻⁴। হ্যাঁ, তো এটাই তোমার এক্সপেক্টেড ওয়াটার টেম্পারেচার যদি 15 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে অপটিমাম রেজাল্ট প্রডিউস করে। তোমাকে যে জিনিসটা বের করতে বলছে যে মান্থলি অ্যালার্ম রিকোয়ারমেন্ট কত, তাহলে দেখো একদিনে যদি লাগে 50,000 মিটার কিউব, হ্যাঁ, তাহলে একদিনে লাগতেছে কত, 40 মিলিগ্রাম পার লিটার, রাইট? তাহলে এই যে আমাদেরকে দেওয়া আছে, যে আমাদের ফ্লো দেওয়া আছে কত, 50,000 মিটার কিউব পার ডে, অ্যালার্ম ডোজ কত, 40 মিলিগ্রাম পার লিটার। তাহলে আমরা ফ্লোটাকে যদি লিটার পার ডে তে কনভার্ট করি, তাহলে আমরা জানি 1 মিটার কিউব সমান 1000 লিটার, বুঝছো? তাহলে এটাই করা হয়েছে, যে প্রথমে আমরা মিটার কিউব পার ডে কে লিটার পার ডে তে নিলাম। তাহলে আমার ডেইলি অ্যালার্ম কতটুকু লাগতেছে, পার লিটারের জন্য 40 মিলিগ্রাম লাগে, তাহলে কত, এই যে এতটুকু 50 সামথিং, এটা কি 5 × 10⁻⁶, এতটুকুর জন্য কতটুকু পার ডেতে কত মিলিগ্রাম অ্যালার্ম লাগতেছে, তাহলে 2 × 10⁻⁹ মিলিগ্রাম পার ডে। এটাকে যদি আমরা 10⁻⁶ দিয়ে ভাগ করি, মানে মিলিগ্রাম থেকে কেজিতে নিই, তাহলে পার ডেতে এত কেজি লাগতেছে, ঠিক আছে? তাহলে পার ডেতে এত কেজি লাগলে 30 দিনে কত লাগবে, জাস্ট গুণ করে দেওয়া। এই ম্যাথ তো বুঝতে আসলে অসুবিধার কথা না, বুঝছো এটা? আচ্ছা, এখন যেটা বলছে যে আমাকে ফ্লোকুলেশন বেসিন ডিজাইন করতে হবে, হ্যাঁ, এবং এখানে বলে দেওয়া আছে ক্রস ফ্লো হরাইজন্টাল প্যাডেলস
তিনটা ইউজ করবে। হ্যাঁ, তার মানে এটা তিনটা ভাগে ভাগ হয়ে যাবে। আমি তোমাদেরকে একটা ইউটিউবে দেখে নিও যে ক্রস ফ্লো প্যাডেল গুলো কিরকম। আসলে কি মিক্সচার করার জন্য এখানে একটু যদি দেখি, আচ্ছা এটাতে না, দাঁড়া, এই যে এটা হলো ফ্লোকুলেশন বেসিন না, যেখানে স্লো মিক্সিং হইতেছে। তাহলে স্লো মিক্স করার জন্য এখানে স্টারার থাকে এরকম, ঠিক আছে? যেটা কি করে, যে এরকম তোমরা কখনো ওই যে আহ ডিমকে মিক্স করার সময় দেখছো, ডিম ভেঙে ডিম মিক্স করে না, স্টার করে, নাড়ানি দেয় যেরকম, এটাই এরকম প্যাডেল দিয়ে সেটাকে মিক্স করে, ঠিক আছে? ওই জিনিসটাকে বলতেছে ক্রস ফ্লো হরাইজন্টাল প্যাডেল। আচ্ছা, তাহলে যদি তিনটা ক্রস ফ্লো হরাইজন্টাল প্যাডেল আছে এবং তোমার ফ্লোকুলেটর মানে যে ফ্লোকুলেশন বেসিন, সেটা হলো ডেপ দেওয়া আছে 5 মিটার, উইথ দেওয়া আছে 12 মিটার। হ্যাঁ, তাহলে আমার সেটলিং ব্যাংক কি করতে হবে, এই বেসিনের ডিমেনশনটা বের করতে হবে। তাহলে আমরা সলভে যদি যাই, তাহলে যে কোনো কিছুর সলভের জন্য আমাদের আসলে কি লাগে, যে ওই ফ্লোকুলেশন বেসিনে কতক্ষণ পানিটা থাকবে সেটাকে আমরা বলতেছিলাম ডিটেনশন টাইম। যেহেতু আমাদের এখানে ডিটেনশন টাইম বলে দেওয়া নাই, আমরা আসলে কি করে এখানে ট্রায়াল এন্ড এরর করে থাকি। তো আমরা প্রথমে ধরে নিই যে 30 মিনিট পানিটা থাকবে, বা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হলো যে 30 মিনিট থাকবে। এই জন্য দেখবা যে এখানে 30 মিনিট অ্যাজিউম করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ডিটেনশন টাইম যদি 30 মিনিটস হয়, দ্যাট মিনস 1800 সেকেন্ড, এবং আমার ফ্লো দেওয়া আছে, তাহলে ভলিউম কত হবে? আমরা জানি কিউ সমান বি বাই টি, ভি সমান হবে কিউ ইন্টু টি। তাহলে ডিসচার্জ মিটার পার সেকেন্ডে ইন্টু সেকেন্ড, এই যেটা করলে যেটা পাবা সেটা হলো কি 1042 মিটার কিউব। হ্যাঁ, তাহলে এটা হলো আমার ফ্লোকুলেশন বেসিনের ডিমেনশন, ফ্লোকুলেশন বেসিনের ভলিউম। তাহলে টোটাল ভলিউম আমরা পেয়ে গেলাম। যেহেতু এখানে আমার তিনটা প্যাডেল আছে বা তিনটা এরকম স্টারার আছে, তাহলে আমি ধরে নিলাম আমি তিনটা কম্পার্টমেন্টে ভাগ করে নিচ্ছি। বুঝা গেছে? কি করলাম আমি এখানে, ঠিক আছে, যে একটা, দুইটা, তাহলে এখানে একটা প্যাডেল মিক্স আছে, এখানে একটা স্টারার, এখানে একটা স্টারার। তাহলে আমি ধরে নিলাম যে টোটাল ভলিউম তো আমার 1042, বাট আমি যেহেতু তিনটা কম্পার্টমেন্টে ভাগ করে নিচ্ছি, তাহলে পার কম্পার্টমেন্টে ভলিউমটা কত হবে? 3 দিয়ে ভাগ হয়ে গেছে। এই যে 1042কে তুমি 3 দিয়ে ভাগ করছো, ঠিক আছে? এটা আসলে এটা, তাহলে 1042কে 3 দিয়ে ভাগ করলে পার কম্পার্টমেন্টে ভলিউম আসতেছে হলো 347.33 মিটার কিউব। তাহলে আমি একটা কম্পার্টমেন্টের লেন্থ উইথ ডিমেনশন যদি গুণ করি, তাহলে তাদের ভলিউম তিনটা অ্যাড করলে হবে 347.33। মানে আমাকে বলে দিছে, দেখো এই যে এক একটা ফ্লোকুলেটর 12 মিটার ওয়াইড এবং 5 মিটার ডেপথ। তাই আমি যদি ম্যাক্সিমাম ভ্যালু নিয়ে কাজ করি, তাহলে এল কত আসে এখানে? এল ইন্টু 12 ইন্টু 5 ইন্টু 347.33, তাহলে এখান থেকে এল আসবে যা 3 আসবে হলো 5.78 মিটার। আচ্ছা, এখন এখানে আমরা চেকটা কিভাবে দিই? তাহলে আমি ফ্লোকুলেশন বেসিন কিন্তু অলরেডি ডিজাইন করে ফেলছি, যে ইচ ফ্লোকুলেটর, যেহেতু আমি 3 কম্পার্টমেন্ট ইউজ করছি, 3 কম্পার্টমেন্ট কেন ইউজ করছি এটা হলো আমাকে এখানে বলে দেওয়া আছে যে ইফ 3 ক্রস ফ্লো, অনেক সময় পরীক্ষায় দেখবা যে তোমাদের একটা ফ্লোকুলেটরই থাকে, তখন তুমি পুরাটা দিয়ে কি আসলে একটাই ডিজাইন করবা, ঠিক আছে? তাহলে তখন এই 1042 দিয়ে তোমার লেন্থ অনেক বড় হবে। আচ্ছা, তো এখন তোমার যে এই যে ডিমেনশন পাইছো 5.78, 12, 5, এগুলা ঠিক আছে কিনা সেটার জন্য আমাদেরকে একটা ভেলোসিটি গ্রেডিয়েন্ট চেক দিতে হয়। হ্যাঁ, তো অনেক সময় তোমাদেরকে
এই জিটা বলে দিই আমরা, বাট যেহেতু আমি ধরছিলাম কি ইনিশিয়াল টিটা কত ধরছে, এখানে দেখো অ্যাজিউম করছিলাম 30 মিনিট, তাহলে আমি ধরে নিচ্ছি যে তিনটা কম্পার্টমেন্টে তিনটা স্টেজে যাবে, স্টেজ 1, 2 and 3। ইচ স্টেজে 10 মিনিট করে পানিটা থাকবে। স্টেজে কত করে থাকবে? 10 মিনিট। তাহলে 10 মিনিট করে থাকলে আমি এখানে টিটা প্রথমে ডিভাইড করে নিলাম, এই 30 মিনিটের মধ্যে টিটাকে ডিভাইড করলাম 10 10 10। ধরো তুমি 60 মিনিট ধরছো, এখানে তুমি যদি এখানে 60 মিনিট ধরতা, তাহলে এখানে আমি 20 মিনিটস করে ডিভাইড করে নিতাম। আচ্ছা, এখন আমার ভেলোসিটি গ্রেডিয়েন্ট, এই জি এর ভ্যালুগুলা তোমাদের যদি তোমরা ডিজাইন করতে থাকো, তাহলে তোমাদের একটা চার্ট দেওয়া থাকে, সেই চার্টে কি করবা, যে চার্টে ভ্যালুগুলো আছে, যেহেতু আমার স্লো মিক্স, তাইলে এখানে জি এর ভ্যালুটা একটু বড় হবে। তাহলে আমরা প্রথম ইয়েতে দেখলাম যে জি এরটা হলো 30, তারপরে হলো 20, তারপরে হলো 16.7। এটার অর্থ হলো প্রত্যেকটাই যেখানে 10 মিনিট থাকলো এখানে একটু বেশি ফাস্ট মিক্স হচ্ছে এটার থেকে, তার মানে 1টা একটু বেশি ফাস্ট হচ্ছে, 2টা একটু বেশি আর একটু কম হচ্ছে, 3টা আর একটু কম ফাস্ট আর কি মিক্স হচ্ছে। ঠিক আছে, তাহলে র্যাপিড মিক্সিং এর সবচেয়ে বেশি হলো এখানে, তারপর আস্তে আস্তে মানে কি এখানে র্যাপিড থেকে স্লো এর দিকে যাচ্ছে, র্যাপিড থেকে স্লো মিক্সিং এর দিকে যাচ্ছে। তাহলে দেখো এই যে জি আর টি, এগুলা যদি যোগ করে তুমি সামেশন অফ জিটি করো, সামেশন অফ জিটি করলে তোমার 40,000, দ্যাট মিনস 4 × 10⁴। এটা স্যাটিসফাই হয় কিনা দেখতে হবে। দেখো এখানে কি বলছে যে জিটি ভ্যালু অফ 4 × 10⁴ প্রডিউসেস অপটিমাল রেজাল্ট। এখন এই 4 ইন্টু যদি তোমার একটা কম্পার্টমেন্ট থাকতো, তাহলে আমি জানি জিটি হলো 4 × 10⁴, টি তুমি জানতা যে 100 1800 সেকেন্ড, তখন তুমি জি এর ভ্যালুটা এইভাবে বের করতে পারতা। ঠিক আছে, বাট যেহেতু আমার তিনটা কম্পার্টমেন্ট, আমরা এখানে এরকম, এটা হলো আমার টোটাল জি আর কি। হ্যাঁ, এভাবে আমরা ডিভাইড করে নিছি, এ দেখছি যে টোটাল জিটি মানে জি ইন্টু টি গুণ করে 4 × 10⁴ হচ্ছে। যদি না হয়তো কম হয়তো তাহলে জি আর একটু বাড়াই নিতাম, যদি বেশি হয়তো তাহলে ওকে, বাট কম হলে জি এর ভ্যালুটা কোনো একটা স্টেজে আমাকে বাড়াই নিতে হতো। অবভিয়াসলি মনে রাখবা যখন তুমি মাল্টি কম্পার্টমেন্ট ইউজ করতেছো, প্যাটার্নটা হবে কি র্যাপিড থেকে স্লো যাবা, তার মানে জি এর ভ্যালু বেশি থেকে কম, বেশি থেকে জি এর ভ্যালু কমের দিকে যেতে হবে। বুঝা গেছে? আচ্ছা, এই তোমরা কি আসো? জি স্যার। জি স্যার। আচ্ছা, কোশ্চেন আছে? কোশ্চেন আছে কারো? আচ্ছা, তাহলে আমাদের দেখো টার্গেট স্যাটিসফাইড, এটাই হলো কিনা আমার চেক, যে এই চেকটা কিন্তু দিতে হবে, এই ধরনের ম্যাথে এই চেকটা দিতে হবে। এখন লাস্টের যে পার্টে সেটা কি দেখ কতটুকু পাওয়ার লাগবে, তাহলে ওই যে দেখো যে মিক্স করার জন্য যে তোমার ফ্লোকুলেটর গুলা ছিল এরকম মিক্সার, তো এগুলোর জন্য কি এটা তো ইলেকট্রিসিটিতে চলে, তাহলে এটার জন্য আমার কতটুকু পাওয়ার রিকোয়ারমেন্ট লাগবে সেটাই জানতে চাচ্ছে। তাহলে দেখো আমার পার কম্পার্টমেন্ট ভলিউম 347, তো এই ফর্মুলা তো তোমাদের স্লাইডে দেওয়া আছে, পি সমান মিউ জি স্কোয়ার ভি। হ্যাঁ, ওই যে জি এর ফর্মুলাটাকে আমাদের এভাবে লেখা ছিল না, জি স্কোয়ার সমান পি বাই মিউ ভি, তাহলে জি সমান কি √/p বাই মিউ ভি। হ্যাঁ, এটাকেই জাস্ট আমরা ইয়ে করে লিখছি। তাহলে দেখো P1 এর ক্ষেত্রে এটা তো একটা ফিক্সড ভ্যালু, এটা দিয়ে দেওয়া থাকবে মিউ, ওয়াটারের ভিসকোসিটি দিয়ে দেওয়া থাকবে প্যাসকেল ইনটু সেকেন্ড এককে। আর হলো এখানে একটা জিনিস, এই যে এখানে যে 302 দেখতেছো, আসলে এটা 302 না, এগুলো আসলে হলো 30 স্কোয়ার।
ঠিক আছে, এটা টাইপিং মিস্টেক আমার, বুঝছো? এটা একটু কারেক্ট করে নাও। এখানে 3 2 লিখছো না, এখানে সুপারস্ক্রিপ্ট হবে আর কি, মানে এটা আসলে হবে 30 স্কোয়ার, এটা 20 স্কোয়ার। তাহলে এভাবে করে দেখো, প্রথম কম্পার্টমেন্টের জন্য 356 ওয়াট লাগবে, দ্বিতীয় কম্পার্টমেন্টের জন্য লাগবে 158, তৃতীয় কম্পার্টমেন্টের জন্য লাগবে 110, টোটাল পাওয়ার লাগবে হলো 630। তার মানে তোমার এই বেসিনটা 630 ওয়াটের একটা ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের সাথে, ডিসি সাপ্লাইয়ের সাথে কানেক্টেড থাকতে হবে, বুঝতে পারছো? আর এই ছিল তোমাদের লাস্ট ক্লাসের ম্যাথ। কারো কোনো কোশ্চেন আছে? তোমাদের কোশ্চেন না থাকলে আমার কোশ্চেন আছে, দেখি। ফারদিন বলো, ফারদিন আসো? জি স্যার আছি। আচ্ছা, যদি ধরো তুমি ডিটেনশন টাইম নিছো 45 মিনিট, বা ধরো 40 মিনিট নিছো ডিটেনশন টাইম, আমি বলছি 2টা ফ্লোকুলেটর ইউজ করছো, তাহলে তোমার এখানে তুমি জি এর ভ্যালু কিভাবে ধরতা? স্যার ভাগ করে নিতাম 40 কে 20 মিনিটের জন্য আর একটা 20 মিনিটের জন্য এভাবে। হ্যাঁ, তাহলে একটাতে 20 মিনিট 20 মিনিট ভাগ করলা, তাহলে জি এর ভ্যালু কিভাবে নিবা? প্রথম কম্পার্টমেন্টে জি এর ভ্যালুটা বেশি, হ্যাঁ, পরেরটাতে তারপর এটা কম, কম। বেশি থেকে কম। আর যদি একটাই থাকতো তাহলে তখন কি করতা? তোমাকে তো জিটি বলে দেওয়া আছে, ধরো জিটি সমান এক্স, আর টি তুমি যেটা অ্যাজিউম করছো সেটা, তাহলে জিটা বের করা যেত না তখন, এক্স বাই টি দিয়ে। আচ্ছা, বুঝা গেছে? জি স্যার। Okay. তাহলে বাকিরাও বুঝতে আশা করি, একটু রেসপন্স করো, তাহলে আমার পড়াতে ইজি হবে। আমরা পরের লেকচারে যাই, লেকচার 8। এটা থেকে তোমাদের মিডে কোয়েশ্চেন আসবে বলে দিলাম, তো মনোযোগ দাও। লাস্টে যেগুলো অনলাইন ক্লাস আমাদের লেকচার গেছে, 3টা চ্যাপ্টারই কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, তো তোমাদের এই লাস্টের যে চ্যাপ্টারটা লেকচার 8, এখানে আমরা 2টা ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস নিয়ে একটু বিস্তারিত জানবো আসলে। একটা হলো ওয়াটার সফেনিং, আর একটা হলো ফিল্ট্রেশন। ফিল্ট্রেশন তোমরা অলরেডি হয়তো জানো বা বুঝো, টার্মটা দিয়ে কি বোঝায়। ওয়াটার সফেনিং বলতে আসলে বোঝানো হচ্ছে হার্ড ওয়াটার রিমুভ করা, বুঝছো? রিমুভিং হার্ড ওয়াটার, সেটা হচ্ছে আসলে কি ওয়াটার সফেন করা। তাহলে এর আগে আমরা দেখো পড়ছি যে হার্ডনেস, হ্যাঁ, যে আমাদের ন্যাচারাল ওয়াটারে হার্ডনেস থাকতে পারে। এখন এই যে ন্যাচারাল ওয়াটারে আমার যে হার্ডনেসটা আছে, এটা সোর্সটা কি? এই সোর্সটাই আমাদের এই যে ডায়াগ্রাম গুলাতে দেওয়া আছে। তো বেসিক্যালি হার্ডনেস, আসলে হার্ডনেসে কন্ট্রিবিউট করে হলো ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়ন, ঠিক আছে? তার মানে পানিতে যদি Ca2+ এবং Mg2+ আয়ন থাকে, তাহলে আমরা বলতে পারি সে পানিটা হার্ড। এখন চিন্তা করো যে একটা বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, ধরো বৃষ্টি পড়তেছে, তাহলে বৃষ্টির পানি ধরো ডিস্টিল ওয়াটার, এখানে কোনো হার্ডনেস নাই। তো যখন এটা আসলে ধরো টপ সয়েলে ইনফিলট্রেট করবে, রাইট? তো টপ সয়েলে ইনফিলট্রেট করলে এখানে দেখবা যে সয়েলের সাথে কিছু ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়াটা গিয়ে কি করবে? অর্গানিক ম্যাটার গুলাকে ডিকম্পোজ করবে। হ্যাঁ, তাহলে এই অর্গানিক ম্যাটারকে ডিকম্পোজ করলে কিছু কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে বাই প্রোডাক্ট হিসেবে। তাহলে এই যে টপ সয়েলে কিছু কার্বন ডাইঅক্সাইড আছে, এই কার্বন ডাইঅক্সাইড সহ পানিটা কি করবে? নিচে সাবসয়েলে ফ্লো করে চলে যাবে। নিচে সাবসয়েলে ফ্লো করে গেলে সেখানে কি হবে? এই কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া হবে, কি তৈরি করবে?
H2CO3। এই কারণে দেখবা যে গ্রাউন্ড ওয়াটারে কার্বনিক অ্যাসিড বা ফ্রি কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে। এখন চিন্তা করো কোন একটা এরিয়ার জিওলজিক্যাল ফরমেশন এমন যে সাবসয়েলের নিচে একটা লাইমস্টোন আছে, থাকতেই পারে, ঠিক না? তাহলে লাইমস্টোন আসলে কি? ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, এগুলাই তো। তাহলে এই পানিটা তো আরো নিচে ফ্লো করবে। যখন এই রক লেয়ার বা লাইমস্টোন লেয়ারে চলে যাবে, তখন এই ক্যালসিয়াম কার্বনেট কি করবে? এই কার্বনিক অ্যাসিডকে ডিসলভ করবে, করে ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করবে বা ম্যাগনেসিয়াম বাইকার্বনেট তৈরি করবে। তাহলে এই যে ক্যালসিয়ামের সাথে এই যে তোমার রেইন ওয়াটারটা অ্যাড হইলো, হয়ে এখন যে গ্রাউন্ড ওয়াটারটা পাও, ধরো তোমার গ্রাউন্ড ওয়াটার টেবিল এখন যদি পানিটাকে এক্সট্রাক্ট করো, তাহলে সেখানে ক্যালসিয়াম আয়ন থাকবে, ম্যাগনেসিয়াম আয়ন থাকবে, সাথে কি থাকবে? বাইকার্বনেটও থাকবে। এই যে বাইকার্বনেট যেহেতু অ্যাসোসিয়েটেড আছে, তাহলে সেটা কি? কার্বনেট হার্ডনেস। ধরো লাইমস্টোন ছাড়া অন্য লেয়ার হইতে পারে, সালফেট থাকতে পারে, ক্লোরাইড থাকতে পারে, সেই ক্ষেত্রে সেটা কি হবে? নন কার্বনেট হার্ডনেস হবে। বুঝা গেছে? তো এটাই হলো আসলে আমাদের মেইন সোর্সটা। তো আমরা টোটাল হার্ডনেসটাকে যদি ভাগ করি, তাহলে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামে ডিভাইড করতে পারি। এই জন্য দেখো এখানে পাশের একটা ছবিতে ডায়াগ্রাম দেওয়া আছে যে টোটাল হার্ডনেস সমান কার্বনেট হার্ডনেস প্লাস নন কার্বনেট হার্ডনেস। কার্বনেট হার্ডনেস মানে কি? ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের সাথে যদি HCO3 এটা যুক্ত থাকে, সেই ক্ষেত্রে আমরা বলতেছি সেটা ক্যালসিয়াম হার্ডনেস, কার্বনেট হার্ডনেস। আর যদি অন্য কিছু যুক্ত থাকে, ক্লোরাইড, সালফেট বা অন্য কিছু, সেই ক্ষেত্রে সেটাকে বলতেছি নন কার্বনেট হার্ডনেস। যেমন তুমি এখান থেকে এই যে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, বার ডায়াগ্রাম, তোমাদের এই রিলেটেড ম্যাথ নাই, বাট একটু অ্যাডভান্স লেভেলে যখন পড়বে, যদি মাস্টার্স করো, তাহলে দেখবা যে এই যে আমরা কিভাবে ডোজটা নির্ণয় করি সেটার একটা ম্যাথ আছে। হ্যাঁ, তো এখান থেকে ডায়াগ্রাম থেকে আমরা বুঝতে পারতেছি যে ক্যালসিয়ামের পুরাটাই বাইকার্বনেটের সাথে যুক্ত আছে, ম্যাগনেসিয়ামের কিছু পোর্শন বাইকার্বনেটের সাথে যুক্ত আছে। কতটুকু আছে? ধরো 200 মিলিগ্রাম পার লিটার এস ক্যালসিয়াম কার্বনেট। তার মানে এখানে কি ক্যালসিয়াম কার্বনেট হার্ডনেস কতটুকু? 200। আর বাকি 50 যেটা, সেটা হলো কি? নন কার্বনেট হার্ডনেস। ঠিক আছে? আচ্ছা, আবার একটা দেখো, এখানে যদি আমরা দেখো যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম নিচে পুরোটাই আসলে কি? বাইকার্বনেট। তাহলে দেখো এখানে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম দুইটা মিলেই যুক্ত আছে কত? 250। তাহলে এখানে টোটাল হার্ডনেস আর কার্বনেট হার্ডনেস একই। কারণ কি? সোডিয়াম তো আসলে কি হার্ডনেস দেয় না। সোডিয়াম কি হার্ডনেস দেয়? বেশি হয়তো, তাহলে এখন রিডিউস হবে। হ্যাঁ, তাহলে সোপ কনজাম্পশন যখন কমে যাবে, সাথে আরো কিছু ধরো ইয়ে হবে, আরেকটা প্রবলেম যেটা হয় যে স্কেল ফর্ম করে। পানি যদি হার্ড হয়, সে হার্ড ওয়াটারকে তুমি যখন হিট দিবা, হিট দিলে কি হয়? ক্যালসিয়াম কার্বনেটের পদক্ষেপ করে পাইপে। তার মানে মনে করো একটা পাইপ, সে পাইপের মধ্যে হার্ড ওয়াটার পাস করতেছে। তখন প্রেসিপিটেশন হিসেবে এখানে ক্যালসিয়াম কার্বনেটের লেয়ার জমে থাকে, এটাকে বলা হয় টিউবারকুলেশন বা ক্রাস্টেশন। এই ক্ষেত্রে এই পাইপটা লিক করে যেতে পারে, অথবা এখানে ক্যাপাসিটি রিডিউস হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা একটা যে প্রবলেম, সেটা কমে যাবে। আরেকটা হলো যে তোমার হেভি মেটাল রিমুভ হবে, নন অর্গানিক মেটা টার্বিডিটি প্যাথোজেন, হ্যাঁ, এগুলো রিমুভ হবে। তারপরে একই সাথে দেখবা যে হার্ডনেস রিমুভ হওয়ার সাথে সাথে আর্সেনিক, ক্রোমিয়াম, আয়রন, লেড, ম্যাঙ্গানিজ, মার্কারি, যা যা আছে তোমার হেভি মেটাল, সবই আসলে কি হবে? রিমুভ হবে হার্ডনেসের সাথে। তার মানে কি? এখানে কো রিমুভাল অফ কন্টামিনেন্টস হচ্ছে। এগুলোকে আমরা বলি যে কো রিমুভাল অফ
কন্টামিনেন্টস, বুঝছো? আচ্ছা, এখন এই যে সফেনিং যে করতেছি, সফেনিং দুইটা প্রসেসে করা যায়। একটা হলো তুমি কেমিক্যাল দিয়ে, এই যে লাইম সোডা, এটাকে আর কি তুমি একটা কেমিক্যাল দিচ্ছ বাইরে থেকে, পদক্ষেপ ঘটাচ্ছ, রাইট? এটা হলো কেমিক্যাল প্রেসিপিটেশন। আরেকটা আছে তুমি আয়ন এক্সচেঞ্জ করবে। আয়ন এক্সচেঞ্জ কি? হার্ড ওয়াটারে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আছে, তুমি এটার সাথে একটা রেজিন বিট, মানে কিছু ফিল্টারের মতো কিছু বিট, যেগুলোর গায়ে ধরো সোডিয়াম আয়ন লেগে থাকে, এটা করবে, ক্যালসিয়াম এখানে চলে আসবে, সোডিয়ামটাকে রিপ্লেস করে দিবে, তাহলে এভাবে পানি থেকে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম রিমুভ হবে। এটা হলো আয়ন এক্সচেঞ্জ। এই দুইটা প্রসেসই আমরা আসলে দেখব। আচ্ছা, তো প্রথমে আমরা দেখতেছি লাইম সোডা প্রসেসের কেমিক্যাল রিঅ্যাকশন বা কেমিক্যাল প্রেসিপিটেশন। এটা একটু মনোযোগ দাও। আচ্ছা, তোমাদেরকে এতক্ষণ যা পড়াইছি বুঝছো? জি স্যার। জি স্যার। জি স্যার। গুড। তোমরা তো এমন অনেক কোয়েশ্চেন করো, বাট আজকে কোয়েশ্চেন কম আসতেছে। আইদার আমি কিছুই বুঝাইতে পারতেছি না, নাহলে তোমরা সবকিছু বুঝে যাচ্ছ, যে কোনো একটা আর কি। আচ্ছা দেখো, তাহলে এই যে লাইম সোডা প্রসেসের আমরা রিএজেন্ট গুলা দেখি, মানে আমরা আসলে এখানে কি ইউজ করি। আমরা এখানে ইউজ করি লাইম এবং সোডা। লাইম বলতে বোঝানো হচ্ছে, এইটার নোট নিও, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আর সোডা বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। আচ্ছা, এখানে লাইমের কাজ কি, সোডার কাজ কি? দেখো, লাইম কি করে? পিএইচটাকে বাড়াবে। পিএইচ যদি বাড়ায় তাহলে কি প্রোভাইড করবে পানিতে? ওএইচ আয়ন, কার্বনেট আয়ন। তাহলে ওএইচ আর কার্বনেট আয়ন প্রোভাইড করার কাজই হলো কি লাইমের কাজ। সোডা কি? কার্বনেট, সে কি করবে? কার্বনেট আয়ন প্রোভাইড করবে। কেন প্রোভাইড করতে হবে সেটা আমরা একটু দেখি। প্রথম কথা হলো, আমরা আসলে পিএইচ কেন বাড়াচ্ছি? পিএইচটা বাড়াচ্ছি এই কারণে, যাতে আমার পানিতে যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আছে সেগুলা ক্যালসিয়াম কার্বনেট হিসেবে অদক্ষেপ করে রিমুভ হয়ে যায়। তো এই অদক্ষেপ বিক্রিয়া ঘটানোর জন্য আমার পিএইচ 9 বা 10 এর উপরে থাকা লাগে, মিনিমাম 9.5 এর উপরে থাকা লাগে। এই অপটিমাম পিএইচ এ এই অদক্ষেপ বিক্রিয়াটা সবচেয়ে ভালো কাজ করে, ঠিক আছে? তো এই কারণে আমরা লাইম ইউজ করি। আর সোডাটা কেন ইউজ করতেছি সেটা একটু পরে বলতেছি। দেখো, এখানে দেখবা সিরিজ অফ তোমার রিঅ্যাকশন দেওয়া আছে, এই রিঅ্যাকশন গুলো ভালো মতো দেখো এবং তার হেডলাইন গুলো ভালো মতো দেখো। এটা কিন্তু তোমাকে বুঝতে হবে এবং এটা থেকে অনেক কোয়েশ্চেন আসে। তো তুমি একটা হার্ডনেস রিমুভ করার জন্য কি কি অ্যাড করবে, কোন কোন কেমিক্যাল অ্যাড করবে, ঘুরে ফিরে আসলে অ্যান্সার একই। তুমি যেটা ইউজ করো একই অ্যান্সারই আসবে, কারণ প্রসেস একই আসলে। তো আমরা যদি দেখি প্রথমে যে নিউট্রালাইজেশন অফ কার্বনিক অ্যাসিড, তাহলে দেখো আমার যদি পানিতে কার্বনিক অ্যাসিড থাকে তাহলে পিএইচ এর ভ্যালু কি সবসময় কম থাকবে না? যেহেতু একটা উইক অ্যাসিড, পিএইচ এর ভ্যালু কম থাকবে, 7 এর নিচে থাকবে। তো আগে প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হলো এই কার্বনিক অ্যাসিডটাকে সাত মানে রিমুভ করে পানিটাকে সাথে নিয়ে আসা, তাহলে নিউট্রালাইজ করা। এই প্রসেসটাকে বলা হয় স্ল্যাকিং। তাহলে আমরা হার্ডনেস রিমুভ করার আগে আমাদেরকে আগে পানিতে যে কার্বন ডাইঅক্সাইড আছে যেটার কারণে পিএইচ কম, সেটাকে রিমুভ করতে হবে। তো এটাকে রিমুভ করার জন্য আমরা কি করে একটা ক্ষার ইউজ করলাম, সেই ক্ষারটা আসলে কি? লাইম বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে ফার্স্ট যে রিঅ্যাকশনটা হবে, পানিতে যে ফ্রি কার্বন ডাইঅক্সাইড থাকবে সে কার্বন ডাইঅক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, করে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে। যেহেতু দেখা আছে সলিড, তার মানে এটার অদক্ষেপ করবে, তাহলে এটা পানিতে এরকম নিচে ক্যালসিয়াম কার্বনেটের অদক্ষেপ হিসেবে থাকবে। এই প্রসেসটাকে বলা হয় স্ল্যাকিং। স্ল্যাকিং প্রসেস ইম্পর্টেন্ট, কারণ স্ল্যাকিং প্রসেস যদি না করো তাহলে তুমি যতই কেমিক্যাল দাও, ধরো সোডা দাও বা লাইম দাও, তোমার আগে এটাকে নিউট্রালাইজ হতে হবে, নিউট্রালাইজ হয়ে দেন পিএইচটাকে 9 বা 10 এর উপরে আনতে হবে। আচ্ছা,
এখন যখন এটা নিউট্রাল হয়ে গেছে, তার মানে কি পিএইচ 7 হয়ে গেছে, ধরে নিলাম আমরা পানিতে আছে কি ক্যালসিয়াম আছে ম্যাগনেসিয়াম আছে, এবার আমরা এই ছবিতে গিয়ে দেখছি কি ক্যালসিয়াম যদি কার্বনেট হার্ডনেস হিসেবে থাকে তাহলে ক্যালসিয়াম বাইকার্বনেট হিসেবে থাকে। তাহলে দেখো এই যে ক্যালসিয়াম বাইকার্বনেট, এটাকে আমরা যদি আয়ন আকারে লিখি, সেটা কি করবে, আমি লাইম অ্যাড করলাম, লাইম অ্যাড করলে পিএইচ বাড়লো, এই হাই পিএইচ এ বাইকার্বনেট কার্বনেটে কনভার্ট হয়ে যাবে, বাইকার্বনেট কিসে কনভার্ট হয়ে যাবে, কার্বনেটে কনভার্ট হয়ে যাবে, কার্বনেটে কনভার্ট হয়ে গেলে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে। দেখো ক্যালসিয়াম কার্বনেট পানিতে সলিউবল না, ইনসলিউবল, তাহলে সে কি হবে, সে প্রেসিপিটেট হয়ে নিচে পড়ে যাবে তলানিতে। ঠিক আছে, তাহলে দেখো এভাবে ক্যালসিয়াম কার্বনেটে ফর্ম করে রিমুভ হয়ে গেল, কি অ্যাড করাতে, লাইম অ্যাড করাতে। ধরো ম্যাগনেসিয়াম, ধরো এই কার্বনেট হার্ডনেসটা আসতেছে ম্যাগনেসিয়াম থেকে, তাহলে ম্যাগনেসিয়ামের সাথে যদি তুমি লাইম ইউজ করো তাহলে দেখবা যে ম্যাগনেসিয়াম কার্বনেট তৈরি করে। ঠিক আছে, এই ম্যাগনেসিয়াম কার্বনেট কিন্তু আবার পদক্ষেপ পড়ে না, এটা পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে। এই কারণে যেটা করতে হয়, দেখো ম্যাগনেসিয়াম কার্বনেটও তৈরি করে, ক্যালসিয়াম কার্বনেটও তৈরি করে, ক্যালসিয়াম কার্বনেটটা এখানে রিমুভ হয়ে গেল। হ্যাঁ, মানে তুমি যে লাইমটা ইউজ করছো সেটা রিমুভই হয়ে গেছে, মানে লাইমের ক্যালসিয়াম, এই ক্যালসিয়াম রিমুভ হয়ে গেছে, কিন্তু তোমার ম্যাগনেসিয়াম কার্বনেট এখনো পানিতে আছে। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট যেহেতু পানিতে আছে, তোমাকে ডাবল ডোজ দিতে হবে, তাহলে এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আবার ইউজ করতে হবে। তার মানে সোজা কথায় 1 মোল ম্যাগনেসিয়াম রিমুভ করতে হলে 2 মোল লাইম লাগে, মনে থাকবে, 1 মোল ম্যাগনেসিয়াম রিমুভ করতে হলে 2 মোল লাইম লাগবে। তাহলে দেখো এই ম্যাগনেসিয়াম কার্বনেট আবার যখন তুমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করবা তখন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হলো আবার ইনসলিউবল, তার মানে কি সেটা অদক্ষেপ পড়ে যাবে, আর তার সাথে যে ক্যালসিয়াম কার্বনেট সেটাও অদক্ষেপ পড়ে গেল, তাহলে এখানে এক্সেস আর ক্যালসিয়াম থাকলো না। তাহলে ম্যাগনেসিয়ামকে রিমুভ করার জন্য আমার 2 বার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা ডাবল ডোজ দেওয়া লাগছে। এতটুকু বুঝছো? দেখো এখানে কিন্তু এত ব্যাখ্যা কিন্তু দেওয়া নাই, হ্যাঁ, আমি মুখে বলতেছি, তোমরা একটু নোট ডাউন করো, এই জিনিসটা বুঝা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এক্সামে কিভাবে ক্যালসিয়ামের আসবে সাথে কোশ্চেনটা? লাইমটা হ্যাঁ একজন বলো, কে কোশ্চেন করতেছিলা? আমি এখানে বেসিক্যালি লাইম দিয়ে সবকিছু রিমুভ করতেছি, লাইম দিয়ে ক্যালসিয়ামও রিমুভ করতেছি, ম্যাগনেসিয়ামও রিমুভ করতেছি, বাট এই রিমুভাল প্রসেসের জন্য আমার পিএইচটাকে বাড়াইতে হয়। কারণ কি, বাইকার্বনেটটা যাতে কার্বনেটে কনভার্ট হয়ে প্রেসিপিটেট হয়ে যায়, অদক্ষেপ করে নিচে তলা নিতে পারে। আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা হয় না, ম্যাগনেসিয়াম কার্বনেট দ্রবীভূত ওই পিএইচ এ। এই জন্য আরো যদি আরেকবার, মানে তুমি যদি ডাবল ডোজ দাও, সেই ক্ষেত্রে এই ম্যাগনেসিয়াম কার্বনেটটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডে কনভার্ট হয়, যেটা আবার অদক্ষেপ পড়ে যায়। বুঝছো? আচ্ছা, তাহলে দেখো এটা তো গেল আমরা কিভাবে কার্বনেট হার্ডনেস রিমুভ করলাম। ধরো আমার নন কার্বনেট হার্ডনেস রিমুভ করার জন্য আসলে সোডাটা দিতে হয়, তাহলে আমরা লাইম দিয়ে হলো কার্বনেট হার্ডনেস রিমুভ করার জন্য, আর সোডা দিয়ে হলো নন কার্বনেট হার্ডনেস রিমুভ করার জন্য। তাহলে ক্যালসিয়ামের সাথে সোডা বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট আলাদা হয়ে গেল। যদি এই নন কার্বনেট হার্ডনেস ম্যাগনেসিয়াম দ্বারা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার যেটা করতে হয়, ম্যাগনেসিয়াম ডিরেক্ট সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে না, সেই ক্ষেত্রে আমাকে একবার লাইম দিতে হয়, 1 মোল লাইম দিয়ে যেটাকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডে কনভার্ট করতে হয়, করে সেই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটাও তোমার প্রেসিপিটেট হয়ে গেল। কিন্তু এই প্রসেসে একটা কি অসুবিধা, যে ক্যালসিয়াম আবার পানিতে চলে আসলো, এই ক্যালসিয়ামকে রিমুভ করার জন্য আবার সোডা ইউজ করতে হয়, ওটাই ক্যালসিয়াম কার্বনেট প্লাস Na প্লাস তৈরি করে। বুঝতে পারছি? তাহলে আমরা যদি স্টেপটা দেখি, কোশ্চেন থাকলে বলো।
কোশ্চেন আছে? আচ্ছা, কেউ কোশ্চেন করবা? স্যার কেমিক্যাল রিঅ্যাকশনটা এক্সামে কিভাবে আসতে পারে কোশ্চেন? এক্সামে কিভাবে আসতে পারে? আচ্ছা, এক্সামে আসতে পারে হলো তোমাকে ফুল কেমিক্যাল স্টেপসটা আসলে মনে রাখতে হবে। ধরো তোমাকে বলে দিল যে একটা পানিতে কার্বনেট হার্ডনেস আছে, নন কার্বনেট হার্ডনেস 0। তাহলে নন কার্বনেট হার্ডনেস যদি 0 হয়, তুমি সেটাকে ধরো কেমিক্যাল প্রেসিপিটেশনের মাধ্যমে ঠিক করছো যে রিমুভ করবা। এটা বয়েল করলেও হয়তো রিমুভ করা যায়। আর তুমি যদি একটা বড় লার্জ মিউনিসিপ্যালিটির জন্য যদি এই বয়েলিং করতে যাও, তাহলে তোমার এক্সেসিভ এনার্জি খরচ হবে। সেক্ষেত্রে তুমি চিন্তা করলা যে কেমিক্যাল প্রেসিপিটেশন দিয়ে করবা। এখন যদি দেখো যে তোমার পানিতে নন কার্বনেট হার্ডনেস 0, তাহলে তোমাকে কি আর সোডা ইউজ করতে হবে? না বলো তো, স্যার। না সোডা ইউজ না করতে স্যার। হবে না। তাহলে এই যে এই জিনিসটা বুঝা, এভাবে কোশ্চেনটা আসবে যে তুমি তুমি কত কি কেমিক্যাল ইউজ করবা, কেন ইউজ করবা, এবং কেন ওই কেমিক্যালটা ইউজ করতেছো না। বুঝতে পারছি? কোশ্চেন তো বলেই দিলাম। জি জি স্যার। স্যার। হুম, মনে থাকে যেন। স্যার ওইটা কি তাহলে স্যার কার্বনেটের ওই বিক্রিয়াটা দেখিয়ে দিব? হ্যাঁ, তখন জাস্ট এই যে এতটুকু বিক্রিয়া দেখাই দিবা। তবে যেটাই করো, প্রথম স্টেপ তো সমান, নিউট্রালাইজেশন অফ কার্বনিক অ্যাসিড। এটা না করলে তো হবেই না। হবে? কারণ পিএইচটাকে বাড়াইতে না হবে স্যার। আমার, ঠিক না? আচ্ছা, তো আমি একটু দেখো, এখানে স্টেপ সামারি দেওয়া আছে। দেখো সামারি দিলে প্রথম স্টেপ কি, ধরো তোমার পানিতে আমি হার্ডনেসটাকে দুই ভাগে ভাগ করলাম, কার্বনেট হার্ডনেস প্লাস নন কার্বনেট হার্ডনেস। ধরে নিলাম কার্বনেট হার্ডনেসও আছে, নন কার্বনেট হার্ডনেসও আছে। কার্বনেট হার্ডনেস রিমুভ করার জন্য ফার্স্ট স্টেপ কি, তুমি লাইম ইউজ করলাম। এখানে দেখো লাইম সমান CO2, এটার অর্থ যতটুকু CO2 আছে সম পরিমাণ লাইম, মানে সমতুল্য লাইম ইউজ করে এই CO2টাকে নিউট্রালাইজ করা গেল। এটা ফার্স্ট স্টেপ, স্ল্যাকিং, এই বিক্রিয়াটা। ওকে, পরে যে লাইমটা তুমি ইউজ করতেছো সেটা আসলে কি বাইকার্বনেট রিমুভ করতেছে। বাইকার্বনেট রিমুভ করতেছে কি, পিএইচটাকে রেজ করতেছে, কনভার্ট HCO3 টু CO3। এখানে লাইম যে বাইকার্বনেটটাকে রিমুভ করতেছে সেটা হলো কি ক্যালসিয়াম দ্বারা যদি কার্বনেট হার্ডনেস হয় সেই ক্ষেত্রে। আচ্ছা, এখানে দেখো লাইম আবার দিতেছো, এটা ম্যাগনেসিয়ামটাকে রিমুভ করতেছে। বাট ম্যাগনেসিয়ামকে রিমুভ করার জন্য আমার আবার কি লাগে, এক্সেস লাইম লাগে, ঠিক না? এটা হলো যে এক্সেস লাইমটা লাগতেছে। তাহলে দেখো ম্যাগনেসিয়াম রিমুভ করার জন্য দুইবার লাইম দিচ্ছ, আর ক্যালসিয়াম কার্বনেট হার্ডনেসকে রিমুভ করার জন্য একবার লাইম দিচ্ছ। মানে এখানে যতটুকু ক্যালসিয়াম আছে ঠিক সেম পরিমাণ দিচ্ছ। বুঝা গেছে? যেটা আমরা যে এই ধরো তুমি লাইম দিচ্ছ, তাহলে প্রথমে ক্যালসিয়াম, দেখো এখানে কি আছে, এই ছবিটা যদি একটু খেয়াল করি, এখানে দেখো ক্যালসিয়াম দিয়েও বাইকার্বনেট যুক্ত আছে, ম্যাগনেসিয়াম দিয়েও বাইকার্বনেট যুক্ত আছে। সে এটা 0 থেকে সে 180 সাপোজ। হ্যাঁ, তাহলে 180 এত এত সমপরিমাণ তুল্য কি, মানে এত মোল পার লিটার বা মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার তোমার কি দেওয়া লাগবে, লাইম দিবা। এই লাইম দিলে কি হবে, ক্যালসিয়াম রিমুভ হয়ে যাবে। আর এখানে যে এক্সেস আছে কত, 20, এই 20-এর জন্য তোমার দুইবার কি দেওয়া লাগবে, লাইম দেওয়া লাগবে। বুঝা গেছে? বুঝাইতে পারছি? জি স্যার। হুম, আচ্ছা, তাহলে এটা গেল কার্বনেট হার্ডনেস রিমুভ হয়ে গেল। যদি নন কার্বনেট হার্ডনেস থাকে সেই ক্ষেত্রে আমি কি ইউজ করতেছি, সোডা। ঠিক আছে, তাহলে এই নন কার্বনেট হার্ডনেস ক্যালসিয়াম দ্বারা হইলে একবার ইউজ করলে হয়ে যাচ্ছে। আর যদি নন কার্বনেট হার্ডনেস ম্যাগনেসিয়াম দিয়ে হয় সেই ক্ষেত্রে দেখো লাইম সোডা দুইটাই লাগতেছে। মনে থাকবে, লাইম সোডা দুইটাই লাগতেছে যদি ম্যাগনেসিয়াম দিয়ে নন কার্বনেট হার্ডনেস হয়। তাহলে এই জিনিসগুলো মনে রাখাটাই হলো তোমাদের স্টেপগুলোই মনে রাখতে হবে, যে
কোনটা রিমুভ করার জন্য কোন কেমিক্যাল আমি দিচ্ছি। ইঞ্জিনিয়ার হিসেবে তোমাকে এটাই বুঝতে হবে, ঠিক আছে? যেহেতু তোমাদের ম্যাথ নাই তাই এখানে আর ম্যাথ করাইলাম না। ম্যাথটা একটু খুবই অ্যাডভান্স, কারণ এগুলো ম্যাথ করতে সময় লাগে আসলে। আপাতত এটা বুঝছো কিনা বলো, প্রসেসটা বুঝছো? জি স্যার। ওকে, তাহলে এটা গেল আমার কেমিক্যাল প্রেসিপিটেশনের মাধ্যমে পানিকে সফট করা। এখন আরেকটা মেকানিজম আছে, সেটা কি? আয়ন এক্সচেঞ্জ। দেখো নাম থেকে বোঝা যাচ্ছে যে আমরা এখানে জাস্ট কি করব, আয়নটাকে এক্সচেঞ্জ করব। তাহলে এখানে আমরা বিভিন্ন ডিজলভ সলিডস রিমুভ করতে পারি এই প্র্যাকটিসের মাধ্যমে। এটা জাস্ট ক্যালসিয়াম হার্ডনেস রিমুভ করে না, যে কোনো ধরো তোমার পানিতে হেভি মেটাল আছে, যা আছে সবকিছু আসলে তোমার আয়ন এক্সচেঞ্জের মাধ্যমে রিমুভ করা যায়। তাহলে এখানে রিঅ্যাকশনটা কই হয়? solids interface but solid material does not directly enter into the reaction. এটা মনে করো একটা রেজিন, একটা পলিমার। হ্যাঁ, এই পলিমারের গায়ে ধরো কিছু এরকম দানা দানা থাকে, বিটস। এই বিটস গুলো হলো ধরো সোডিয়াম। আচ্ছা, এর মধ্যে দিয়ে যখন তুমি হার্ড ওয়াটার পাস করলা, হার্ড ওয়াটার আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কি করবে? ক্যালসিয়ামটা ম্যাগনেসিয়ামের সাথে রিপ্লেস করলো। হ্যাঁ, করে এই জায়গাগুলো, এই বিটস গুলোতে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম যুক্ত হইলো, আর এখান থেকে যে সোডিয়াম যুক্ত ছিল, এই সোডিয়ামটা তখন পানিতে বের হয়ে গেল। তাহলে একটা ক্যালসিয়াম একটা বিটসে গেলে দুইটা সোডিয়াম ইয়া করবে, তার মানে দুইটা ঘর নিবে। বোঝা গেছে? দুইটা ধরো এখানে দুইটা বিটস আছে, দুইটা বিটস অকুপাই করবে একটা ক্যালসিয়াম। এভাবে করে আমার পানি থেকে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম রিমুভ হয়। আচ্ছা, তো এখানে দেখো যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হয় সেটা হলো কি সিনথেটিক রেজিন ইউজ করা হয়, আর একটা আছে কি জিওলাইট ইউজ করে, যেটা ন্যাচারালি পাওয়া যায়, যেটা আসলে কি সোডিয়াম অ্যালুমিনো সিলিকেট, বা যেটাকে আমরা গ্রিন স্যান্ড হিসেবেও চিনি। আর সিনথেটিক রেজিনের সুবিধাটা হলো এটা বেশি এফেক্টিভ, ইজিলি রিজেনারেটেড করা যায়। রিজেনারেট করার কথা অর্থ হচ্ছে ধরো এখানে যে ফিল্টার পেপার বা এখানে যে বিটস গুলো যখন ক্যালসিয়াম দিয়ে ক্লক করে ফেলবে, যখন ক্যালসিয়াম দিয়ে এরকম ক্লক করে ফেলবে, তখন তুমি এই বিটসটাকে কি করবা? চেঞ্জ করে দিবা। এই বিটসটাকে চেঞ্জ করে দিবা, এই জন্য এটাকে বলছে ইজিলি রিজেনারেট করা যায়। এবং এর এক্সচেঞ্জ সাইট, এই যে এক একটা বিটস কে বলতেছে আমরা এক্সচেঞ্জ সাইট, তাহলে এখানে এক্সচেঞ্জ সাইট অনেক বেশি। ঠিক আছে? আচ্ছা, তো আমরা যদি বাসা বাড়িতে ইউজ করি তাহলে সিঙ্গেল স্টেজ আয়ন এক্সচেঞ্জ সফটওয়্যার ইউজ করলে হয়, আর যদি বড় ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমরা মাল্টিপল ইউনিটস রেখে বা মুভিং বেডস দিতে পারি, যাতে আমরা কন্টিনিউয়াস ফ্লো এর মাধ্যমে যে ওয়াটারটা আসতেছে, মানে হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার বা লার্জ ভলিউম অফ ওয়াটারকে আমরা এখানে কি করতে পারি? রিমুভ করতে পারি। আচ্ছা, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কি কেমিক্যাল প্রেসিপিটেশনের সাথে? যে এখানে স্লাজ তৈরি হচ্ছে না, ঠিক আছে? তুমি যে ইয়েটা আছে সেখান থেকে এটাকে রিমুভ করে দিতে পারবা, তাহলে এখানে স্লাজ তৈরি হচ্ছে না। কারণ স্লাজ রিমুভ করার জন্য আবার তোমার আরেকটা ফিল্ট্রেশন বা সেডিমেন্টেশন ট্যাঙ্ক লাগবে। আচ্ছা, আর এখানে হলো অ্যাপারেটাসটা স্মলার এবং অনেক সিম্পলি অপারেট করা যায়। অসুবিধাটা হচ্ছে তোমার এই প্রসেস করার আগে টারবিডিটি ফ্রি করে ফেলতে হবে, তাছাড়া এটা কাজ করবে না। যদি কোনো কারণে পানিতে আয়রন বা ম্যাঙ্গানিজ থাকে, সেই ক্ষেত্রে তোমার ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম রিমুভ হওয়ার আগে আয়রন ম্যাঙ্গানিজ এটাকে ক্লক করে ফেলবে। গ্রাউন্ড ওয়াটারের ক্ষেত্রে দেখো আয়ন এক্সচেঞ্জটা অ্যারেশনের আগে কন্ডাক্ট করতে হবে, আর সারফেস ওয়াটারের ক্ষেত্রে
ক্লোরিনেশনের আগে করবা, বাট বাকি সব ট্রিটমেন্টের পরে। আচ্ছা, এটা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আমার দেখো প্রসেসটা দেওয়া আছে। এখানে দেখো আয়ন এক্সচেঞ্জ রেজিন বিট দেওয়া, যেগুলোর গায়ে তোমার যে সোডিয়াম আয়ন গুলা লেগে আছে। তো তুমি হার্ড ওয়াটার পাস করলা, তাহলে দেখো এই দুইটার রিপ্লেস হয়ে ক্যালসিয়াম আসলো, এই দুইটা রিপ্লেস হয়ে ক্যালসিয়াম আসলো, আর এই সোডিয়াম গুলা পানিতে থেকে গেল। ঠিক আছে, তাহলে এভাবে এক্সচেঞ্জ হচ্ছে, এক্সচেঞ্জ হয়ে সোডিয়াম আয়ন গুলা পানিতে চলে যাচ্ছে, আর ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম আয়ন গুলা তোমার ইয়েতে এই বীজের গায়ে লেগে আছে। তো এই বিক্রিয়াটা প্র্যাকটিস করবা। রেজিন বীজ গুলো যেহেতু একটা পলিমার, যে এই যে এই পলিমারে দেখো রেজিন Na+, তার মানে এটা একটা তোমার রেজিন বীজ। হ্যাঁ, এটার সাথে ধরো নন কার্বনেট হার্ডনেস, কার্বনেট হার্ডনেস যে কোনো কিছুই দাও, সবই আসলে কি হবে, এক্সচেঞ্জ হয়ে রিমুভ হয়ে চলে যাচ্ছে। যেমন এই ক্ষেত্রে দেখো দুইটা নন কার্বনেট হার্ডনেস আর এটা কি কার্বনেট হার্ডনেস, সবই রিমুভ হচ্ছে। ক্যালসিয়ামও না শুধু, সেম ভাবে ম্যাগনেসিয়ামও রিমুভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটাই গেল তোমাদের হার্ডনেসের ট্রিটমেন্ট প্রসেস, যেটা ওয়াটার সফটেনিং বলতেছি। আমাদের আরো একটা ছোট টপিক বাকি আছে, ফিল্ট্রেশন। এটা আমি একটু কুইকলি গো থ্রু করব, কারণ এটা তোমরা স্লাইড পড়লেই পারবা। আচ্ছা, তাহলে দেখো আমাদের সেকেন্ড পার্টে যদি আমরা চিন্তা করি, ধরো ইসমাম বলো, তুমি তোমার একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান ডিজাইন করছো, যেখানে ইসমাম আসো, স্যার। জি স্যার। ধরো তুমি পারফেক্ট কোয়াগুলেশনও করছো, ফ্লোকুলেশনও করছো, সেডিমেন্টেশনও করছো। হ্যাঁ, ওয়াটার উপর থেকে অলমোস্ট ক্লিয়ারই লাগতেছে। তুমি কি এটা তোমার বাসায় ডিরেক্টলি পাস করাইতে পারবা? না স্যার, ফিল্টার করে না লাগবে স্যার। কেন ফিল্টার করতে হবে? কারণ হলো স্যার কিছু ওখানে স্যার কলোয়েডাল এই যে দেখো, এখানে দেখো কিছু ফাইন এবং কলোয়েডাল পার্টিকেলস থাকবে, কিছু কালার আয়রন ম্যাঙ্গানিজ থেকে যাবে, যেগুলো হলো খুবই ছোট। এগুলো তোমার কোয়াগুলেশন সেডিমেন্টেশন এভাবে এই প্রসেসে আসলে কি রিমুভ হবে না। তাহলে এইসব ব্যাকটেরিয়া, ফাইন কলোয়েডাল পার্টিকেলস বা কালার রিমুভ করার জন্য আমাকে ফিল্টার করে দেন ক্লোরিনেশন করতে হবে, তারপরে তুমি সেটা বাসা বাড়িতে দিতে পারবা। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, গুড। এখন এই যে আমরা ফিল্টার বলতেছি, ফিল্টারটা আসলে কি? ফিল্টারটা আসলে কি ছোট ছোট বালির কণা। তো ফিল্টারটা তৈরি হয় মনে করো স্যান্ড, অ্যানথ্রাসাইট, কোল, ম্যাগনেটাইট, যেটার আসলে সাইজ কি 0.1 থেকে 10 মিলিমিটার। তাহলে এই মনে করো যে তোমরা ফাইন এগ্রিগেট পড়ছিলা, কোর্স এগ্রিগেট পড়ছিলা, এগুলো সবই আসলে যেটা ফিল্টার্ড মিডিয়া। এখান থেকে যেটা হয় পানি পাস করে যায়, আর এর থেকে বড় এই পোর সাইজের বড় যে পার্টিকেল গুলো আছে সেগুলা আটকা পড়ে যায় ফিল্টারের মাধ্যমে। হ্যাঁ, তো এখন গ্র্যানুলার মিডিয়ার যে ফিল্টার গুলা, সেটার পোর সাইজ কত? 0.1 থেকে 10 মিলিমিটার। তার মানে 0.1 থেকে 10 মিলিমিটারের ছোট পার্টিকেল গুলা কিন্তু পাস করে যাবে, আর এর বড় পার্টিকেল গুলা আটকা পড়বে। তো এই গ্র্যানুলার মিডিয়া ফিল্টার গুলা আবার তিন রকম হয়: স্লো স্যান্ড, র্যাপিড স্যান্ড, রাফিং ফিল্টার। স্লো স্যান্ড বলতে বোঝানো হচ্ছে তোমার পানি যদি আস্তে আস্তে পাস করে বা ডিসচার্জ, আউটলেটের যে ডিসচার্জ সেটা যদি স্লো হয়, সেক্ষেত্রে আমরা বলতেছি স্লো স্যান্ড। একটু পরে আমরা ডিফারেন্সটা বুঝবো। যদি র্যাপিড, তাড়াতাড়ি যদি তোমার পানিটা ফিল্ট্রেট হয়, সেটা হলো র্যাপিড স্যান্ড ফিল্টার। আর একটা হলো রাফিং ফিল্টার, যেটা টার্বিডিটি রিমুভাল করার আগে একটা ম্যান্ডেটরি প্রসেস। আরটা আছে তোমার ডাই অ্যাটোমেসিয়াস আর্থ, যেটা দেখো আর একটু
ছোট, 7 থেকে 50 মাইক্রোমিটার। হ্যাঁ, তাহলে এই ডিপোজিটটা যে বালি সিলিশিয়াস ফসিল, এটার রিমেন্স বা এটার অবশিষ্ট দিয়ে এই ম্যাটেরিয়ালটা পাওয়া হয়, এটা দিয়ে একটা ফিল্টার তৈরি করা হয়, যেটা দেখো পোর সাইজ আরো কম। এছাড়া দেখো আরো লেটেস্ট যে ফিল্ট্রেশন গুলো বের হয়েছে সেগুলো কি মেমব্রেন ফিল্ট্রেশন। তাহলে এই মেমব্রেনের গায়ে যে পোর সাইজ গুলো আরো ছোট, দেখো 0.4 থেকে 0.2 মাইক্রোমিটার। এরা ব্যাকটেরিয়ার মতো ছোট ছোট জিনিসগুলোকেও কি করতে পারে, রিমুভ করতে পারে। ঠিক আছে, তার মানে যত আমরা আপগ্রেড হব তত দেখা যাবে যে আমরা শুধু ফিল্ট্রেশনের মাধ্যমেই ম্যাক্সিমাম পার্টিকেল রিমুভ করতে পারবো। বাট যেটা এই ক্ষেত্রে শুধু ফিল্ট্রেশন ইউজ করা যাবে না, এই কারণে তুমি যদি শুধু ফিল্ট্রেশনের উপরেই ডিপেন্ড করো, যেটা হবে যে তাড়াতাড়ি ক্লগ হয়ে যাবে। এই জন্যই আমাদেরকে কোয়াগুলেশন, সেডিমেন্টেশন, ফিল্ট্রেশন মানে বড় বড় পার্টিকেল গুলো আগে রিমুভ করে দেন ছোট ছোট পার্টিকেল গুলো রিমুভের দিকে আমাদেরকে কনসার্ন থাকতে হবে। বুঝাইতে পারছি? বড় পার্টিকেল থেকে শুরু করবা রিমুভাল, তারপর আস্তে আস্তে ছোট পার্টিকেলের দিকে যাবা। আচ্ছা, এখন দেখো ফিল্টার ব্যাক ওয়াশ আরেকটা টার্ম। যেটা হয়, ধরো তুমি ফিল্টার দিলা, ধরো এরকম একটা ফিল্টার আছে, এদিক থেকে পানি পাস করতেছে, এটা নিয়ে ক্লিয়ার ওয়াটার পাচ্ছ। তাহলে এই জায়গায় তো ময়লাগুলো আটকে যাচ্ছে, রাইট? এই ময়লাগুলো আটকে যখন যাচ্ছে, এই ময়লাগুলো আটকে বলতেছে আমরা ক্লগ। তাহলে একটা টাইমে গিয়ে আর দেখবা যে পানি পাস করতেছে না বা আর রিমুভ হচ্ছে না, এটার ভিতর দিয়ে ময়লা পরিষ্কার করতে পারতেছে না। সেই ক্ষেত্রে আমাকে ফিল্টারটাকে ব্যাক ওয়াশ করতে হবে। ব্যাক ওয়াশ মানে কি, আগে পানি বাম থেকে ডানের দিকে যাইতো, এখন তুমি তার উল্টাটা করবা। তাহলে উল্টাটা করলে যেটা হবে, এখানে গায়ে যে ময়লাগুলো ছিল সেগুলা ফ্লোতে কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। তখন ওই ফিল্টারটাকে আবার তুমি ইউজ করতে পারবা। ঠিক আছে, ধরো এরকম ব্যাক ওয়াশ করলে যেটা হয়, ফিল্টারের রিমুভাল ক্যাপাসিটি আস্তে আস্তে কমতে থাকে। এই রিমুভাল ক্যাপাসিটি কমতে থাকলে যেটা করা হয়, একটা টাইমে গিয়ে আমাকে ফিল্টারটাকে চেঞ্জ করতে হয়। ধরো একবার পানি ফিল্টার করাকে যেটা বলছে আর ফিল্টার রান, একটা ফিল্টার রান টার্মিনেটেড হওয়ার পরে ব্যাক ওয়াশ করা হয় যখন সাফিসিয়েন্ট সলিডস হ্যাভ অ্যাকুমুলেটেড টু ইউজ আপ দ্য অ্যাভেলেবল ড্রাইভিং ফোর্স কজ দ্য ফিল্টারিং ভেলোসিটি টু ড্রপ বিলো আ প্রি ডিটারমাইন্ড লেভেল। তার মানে একটা লেভেল আছে, আমাদের একটা ডিটারমাইন্ড লেভেল আছে, এর নিচে ফিল্টারিং ভেলোসিটি যদি চলে যায় তখন আমরা ব্যাক ওয়াশ করি। এক্সস্ট করা মানে হলো ফিল্টারের যে ওই যে ছোট ছোট পোর গুলো সবই ফিল আপ হয়ে গেছে। হ্যাঁ, তার মানে এই সলিডস গুলো তখন এই পোরের ভিতর দিয়ে ঢুকে ইফ্লুয়েন্টে ব্রেক থ্রু করতে পারে। ব্যাক ওয়াশিং বলতে বোঝানো হচ্ছে তুমি ফ্লোটাকে রিভার্স করলা এবং ফোর্সিং ক্লিন ওয়াটার আপওয়ার্ড থ্রু দ্য মিডিয়া। তোমার যদি ফিল্টার এরকম হয় যে উপর থেকে নিচে আসে, তাহলে তুমি নিচ থেকে ওয়াটার পাস করবা। যদি বাম থেকে ডানে আসে, তাহলে তুমি ডান থেকে বামে করবা। এটাই হলো আসলে ব্যাক ওয়াশিং। ঠিক আছে, এবং এখানে আসলে দেখো ব্যাক ওয়াশিং এর একটা ছবি দেওয়া আছে, যে এটা হলো মানে একটা ন্যাচারাল ফিল্টার। দেখো এখানে হলো পানির লেভেল এখানে আছে। তো যখন রেগুলার অপারেশন, তখন এ আর হইলো এই যে বি, এই দুইটা কি আছে, খোলা আছে। সিডি বাকিগুলা কিন্তু ক্লোজ। তাহলে যেটা হবে, এখান থেকে পানি আসবে, পানি আস্তে আস্তে এখান থেকে ফিল আপ করবে। ফিল আপ হইলে তোমার পানিটা এদিক দিয়ে পাস করবে। তো এখানে যে তোমার বিভিন্ন স্যান্ড বা ডায়াটোমেশিয়াস আর্থ আছে, মানে গ্র্যানুলার মিডিয়াটা আছে, সেটা দিয়ে ওয়াটারটা পাস করবে। তাহলে এই জায়গায় ময়লাগুলো আটকানো থাকবে, আর ক্লিয়ার ওয়াটার এটার ভিতর দিয়ে পাস করে এই বি দিয়ে পাস করে চলে যাবে। ব্যাক ওয়াশের ক্ষেত্রে আমরা কি করব, ব্যাক ওয়াশের ক্ষেত্রে যেটা দিয়ে নর্মালি যেটা হয় সেটা বাদ দিয়ে দিলাম, এখন শুধু সিআরডি ওপেন রাখবো, বাকিগুলা ক্লোজ রাখবো। দেখো সিডি ওপেন, তাহলে সিডি ওপেন হলে এখন কি হবে, তুমি এখান থেকে জোরে পানি পাস করলা, তাহলে সেটা কি হবে, এদিকে একটা ব্যাক প্রেসার দিবে। ব্যাক প্রেসার দিয়ে এখানে যে ময়লাগুলো আছে, ময়লাগুলা রিমুভ হয়ে যাবে।
রিমুভ হয়ে যাওয়ার পরে এই যে দেখো, এই যে ব্যাক ওয়াশ ওয়াটারটা এখান থেকে দিল, দিয়ে এটা রিমুভ হইলো, আর হইলো তোমার এই যে সি দিয়ে পানিটা এসে যে সি দিয়ে বের হয়ে গেল, বুঝা গেছে? এটা হলো ব্যাক ওয়াশের মেকানিজম। এখন আরেকটা টার্ম আছে হলো ফিল্টার ডেভেলপমেন্ট। এটা কি? ফিল্টার ডেভেলপমেন্ট বলতে কি বোঝানো হয় বলতে পারবা? ফারদিন বলতে পারবা? তোমরা কি আসো ক্লাসে? জি স্যার। আচ্ছা, ফিল্টার ডেভেলপমেন্ট হলো কিছু ফিল্টারে আমাদের ব্যাকটেরিয়া থাকে, বুঝছো? তো এই ব্যাকটেরিয়া গুলাকে তাদের রিমুভাল মেকানিজম কাজ করার জন্য তাদেরকে একটা সময় দিতে হয়, এটাকে বলা হয় রাইপেনিং পিরিয়ড। এটি একটু পরে দেখবো। তো এই রাইপেনিং পিরিয়ডের জন্য আমাদেরকে এ আর ই এটাকে ওপেন রাখতে হয় যতক্ষণ না পর্যন্ত আমাদের ইফ্লুয়েন্ট মানে যে ওয়াটারটা আমি পাচ্ছি, হ্যাঁ, সেটা ডিজায়ারেবল কোয়ালিটি হয়। তার মানে এই জায়গাকে আমি ফিল্টারটাকে অপারেশনাল ফেজে নিয়ে যাচ্ছি আর কি, মানে তাকে তৈরি করতেছি। আচ্ছা, যাই হোক, এটা হলো ফিল্টার ডেভেলপমেন্ট। তো এখানে আর কি ফিল্টারের কখন কোন ভালভ তুমি ক্লোজ করবা আর কোনটা ওপেন রাখবা সেটা বিভিন্ন ইয়েতে বোঝানো হলো। তো এই যে ওয়াটার ফ্রম ব্যাকওয়াশ, এই ব্যাকওয়াশের ওয়াটার যেটা, সেটাকে কিন্তু তুমি আবার রিইউজ করতে পারো। হ্যাঁ, এটাকে রিইউজ করে সেটাকে ধরো সেডিমেন্টেশন ট্যাঙ্কে দিতে পারো, বা অন্য কোনো ব্যাংক ইয়েতে থাকলে সেই ওয়াটারটাকে রিইউজ করা যাবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস আছে, কি বলছিলাম, রাফিং ফিল্ট্রেশন। এই রাফিং ফিল্ট্রেশন 3 ধরনের হয়। এটার পারপোজ কি এটা মনে রাখবা, এটা মাস্ট মনে রাখবা, যে তোমার পানিতে যদি হাই টার্বিডিটি থাকে সেই ক্ষেত্রে আমার ক্লোরিনেশনের আগে বা ডিসইনফেকশনের আগে রাফিং ফিল্টার মানে প্রি ট্রিট করা অনেক বেশি জরুরি। এই প্রি ট্রিট করার জন্য আমরা রাফিং ফিল্টার ইউজ করে থাকি। তো এখানে দেখো যেটা হচ্ছে, তোমার এখান থেকে রাফিং ফিল্ট্রেশনটা যদি দেখি তাহলে দেখো এই তোমার এখান দিয়ে পানি পাস করলো, এদিক দিয়ে ফিল্টার হলো, ফিল্টার হয়ে এভাবে উঠলো, উঠে আবার এখান দিয়ে পাস করলো, ওর এখান দিয়ে উঠলো, করে এভাবে গেলে এটাকে বলা হয় ডাউন ফ্লো রাফিং ফিল্টার। দেখো ফ্লো ডিরেকশনটা আস্তে আস্তে নিচে যাচ্ছে, তুমি যত এদিকে যাবা তোমার গ্র্যাভেলের সাইজ তত ডিক্রিজ করবে। আরেকটা আছে হলো আপ ফ্লো রাফিং ফিল্টার। এখানে এরকম ফাঁকা চেম্বারটা নাই, এখানে নিচ থেকে পানিটা দেওয়া হয়, প্রত্যেক খেলে আপফ্লো হয়, আবার এদিক থেকে আরেকটা পানি দাও, এখানেও আপফ্লো হচ্ছে, এখান থেকে আরেকটা পানির পাইপ আসে, এখান থেকে আপফ্লো হচ্ছে, আপফ্লো হয়ে এখানে আলটিমেটলি সব পানি ডিসচার্জ হচ্ছে। এটাকে বলা হয় আপ ফ্লো রাফিং ফিল্টার্স। তার মানে এখানে শুধু তোমার একটা জায়গায় পানি দিলেই হচ্ছে, আর এখানে বিভিন্ন জায়গা থেকে পাইপ কানেক্ট হচ্ছে। আরেকটা হলো তোমার যদি ন্যাচারাল হাইড্রোলিক গ্রেডের কারণে পানিটা পাস করে সোজা হরাইজন্টাল, সেটাকে বলা হয় হরাইজন্টাল ফ্লো রাফিং ফিল্টার। সবগুলারই পারপোজ কি টার্বিডিটিটাকে রিমুভ করা, ঠিক আছে? তাহলে দেখো এখানে ক্লিনিং এফিসিয়েন্সি বলা আছে যে রাফিং ফিল্টার সাসপেন্ডেড সলিড রিমুভ করতে পারে 95% এবং টার্বিডিটি রিমুভ করতে পারে 50 থেকে 90%, কালার রিমুভ করতে পারে 20 থেকে 50%, আর ফেকাল কলিফর্ম 0.65 থেকে 2.5 লগ ইউনিটস। দেখা গেছে কিছু আয়রন এবং ম্যাঙ্গানিজও 50% রিমুভাল হয়। তাহলে এটা জাস্ট এফিসিয়েন্সির একটা ভ্যালু, যেটা আসলে এক্সপেরিমেন্ট বা বিভিন্ন অপারেশনাল ফেজ থেকে পাওয়া গেছে। হ্যাঁ, এখন যদি আমরা দেখি তাহলে রাফিং ফিল্ট্রেশনের কাজ হলো কি, এটা মনে রাখতে হবে যে তোমার ওয়াটারটাকে প্রি ট্রিট করা হাই টার্বিডিটিসের জন্য। তোমাদেরকে যদি আমি বলি একটা ওয়াটার স্যাম্পলে অনেক বেশি টার্বিডিটি পাওয়া গেছে, এক্সেসিভ,
তাহলে তোমরা সেডিমেন্টেশন কোয়াগুলেশনের আগে যে কাজটা করবা, কোয়াগুলেশনের আগে যে কাজটা করবা, রাফিং ফিল্টার ইউজ করবা। ধরো সেডিমেন্ট করলা, সেডিমেন্টেশন ট্যাঙ্কের পরে রাফিং ফিল্টার, দেন কোয়াগুলেশন, ফ্লোকুলেশন, আবার সেডিমেন্টেশন। বুঝছো? এই লাস্টের কথাটা কি বুঝছো কিনা? তা আবার একটু বলবেন? আবার একটু বলে, ওকে। তোমাকে বললাম একটা ওয়াটার স্যাম্পল নিলা যে এখানে এক্সেসিভ টার্বিডিটি, তোমাকে ট্রিটমেন্ট প্ল্যান যে ডিজাইন করবা, এটাকে বলা হয় আমাদের ফ্লো চেইন বা তোমার ট্রিটমেন্ট ইউনিট চেইন বলো। এই যে ট্রিটমেন্ট ইউনিটগুলো কিভাবে তুমি সাজাবা। নর্মালি আমরা কি করি, একটা স্ক্রিন থাকে, প্রথমে করি স্ক্রিনিং, তারপরে কি করি সেডিমেন্টেশন, তারপরে করি কোয়াগুলেশন, কোয়াগুলেশনের সাথে ফ্লোকুলেশন আছে, আবার একটা সেডিমেন্টেশন আছে, তারপরে ধরো তুমি চাইলে হার্ড ওয়াটার থাকলে ওয়াটার সফেনিং করতে পারো, কেমিক্যাল প্রেসিপিটেশন, বা ধরো কেমিক্যাল প্রেসিপিটেশন, এরপরে করতেছো ফিল্ট্রেশন, তারপরে করতেছো ডিসইনফেকশন। ঠিক আছে, এটাই তো আমাদের কি ন্যাচারাল একটা ফ্লো, এরকম না? এখন যদি তোমার পানিতে এক্সেসিভ টার্বিডিটি থাকে, এই ফ্লো এর মাঝখানে এই যে কোয়াগুলেশন, ফ্লোকুলেশন, সেডিমেন্টেশনের আগে আরেকটা কাজ করতে হবে, রাফিং ফিল্ট্রেশন। বুঝছো? এটাই বলছি। জি স্যার। এটা কেন করতে হবে? যেহেতু এক্সেসিভ টার্বিডিটি, তাইলে এখানে কোয়াগুলেশন, ফ্লোকুলেশন, এক্সেসিভ স্লাজ তৈরি হবে। সব জায়গায় কি হবে, এক্সেসিভ স্লাজ তৈরি হবে, যেটা ডিজাইন করা পসিবল হবে না। তাই এটাকে প্রি ট্রিট করে নিতে হবে। বুঝা গেছে? আচ্ছা, এটা কিন্তু গতবার কোশ্চেন আসছিল, এভাবে আমি ক্লাসে বলে স্যার, থাকি। মনে একটু শুনতে হবে, ফিল্ট্রেশন বলো। তো আমি লাস্টে করতেছি স্যার, হ্যাঁ, তাহলে আগে আবার বুঝি নাই কি বললা। ফিল্ট্রেশন তো একবার করবো লাস্টে, হ্যাঁ, তার আগে আবার হচ্ছে করতে হবে আবার করতে হবে, কোয়াগুলেশনের আগে করতে হবে। কখন করতে হবে? দুইবার হবে। যখন এক্সেসিভ টার্বিডিটি, মানে কি জি অনেক স্যার। বেশি কি আছে, কলয়েডাল পার্টিকেল আছে, তোমার সাসপেন্ডেড সলিডস আছে, সেই ক্ষেত্রে। কারণ কি, তুমি যখন এখানে কোয়াগুলেশন, ফ্লোকুলেশনের পরে যে ফিল্ট্রেশনটা করতেছো, বুঝা গেছে? জি এগুলা স্যার। কি এখান থেকে যে স্লাজটা তৈরি হয়েছে সেটাকে রিমুভ করা। আর তুমি ধরো কেমিক্যাল প্রেসিপিটেশনের পরও কি স্লাজ তৈরি হবে না? এই প্রত্যেকটা ইয়ের ক্ষেত্রে কি হয়, নিচে কিছু স্লাজ তৈরি হয় না আমার, এটাকে রিমুভ করতে হবে না? জি স্যার। এই জন্যই তো এক্সেসিভ টার্বিডিটি থাকলে যাতে স্লাজটা কম তৈরি হয়, সেই কারণে আগে আমরা কি সেটাকে প্রি ট্রিট করে ফেলি। বুঝা গেছে? আচ্ছা, আরেকটা দেখো, এটার অ্যাডভান্টেজ কি। রাফিং ফিল্ট্রেশনের কারণে ডিপ পেনিট্রেশন অফ ফিল্টার ম্যাটেরিয়ালস, তুমি লার্জ অ্যামাউন্ট অফ সিল স্টোর করতে পারবা। এটা দেখো, এই যে এসএসএফ এর আগে ইউজ করা হয়, কারণ এটা সাসপেন্ডেড সলিড রিমুভ করে। এটা মোর এফেক্টিভ অ্যাজ এ প্রি ট্রিটমেন্ট দেন প্রি সেডিমেন্টেশন ফর র ওয়াটার টু দ্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস রিকোয়ার্ড বাই এসএসএফ। তাহলে এসএসএফ এর জন্য যে পানির কোয়ালিটি থাকা দরকার, সেটা প্রি ট্রিটমেন্ট হিসেবে রাফিং ফিল্টার ইউজ করতে হবে। ধরো তুমি ধরো কোয়াগুলেশন, ধরো তুমি ইয়েতে করলা না, সেডিমেন্টেশনের আগে করলা না, ধরো তুমি যে এখানে ফিল্ট্রেশন ইউজ করলা, এই ফিল্ট্রেশনের তো আবার অনেক টাইপ আছে। তুমি আরএসএফ ইউজ করবা না স্লো স্যান্ড ফিল্ট্রেশন ইউজ করবা? তাহলে এই আরএসএফ, এসএসএফ ইউজ করার আগেও কি করতে হবে, তোমার রাফিং ফিল্ট্রেশন করে এই যে এই সাসপেন্ডেড যে সলিডস গুলো আছে সেগুলোকে রিমুভ করতে হবে। বুঝতে পারছি? জি স্যার। তাহলে দেখো, এটা কি আপ টু 150 টার্বিডিটি পর্যন্ত রিমুভ করতে পারে, বাট এর বেশি হয়ে গেলে আবার এটারও ফ্রিকোয়েন্ট ক্লগিং হয়ে যাবে।
বুঝা গেছে? তার মানে এটাও ক্লক করে যাবে। তাহলে 150 এমটিউর বেশি যদি টার্বিডিটি থাকে, রাফিং ফিল্ট্রেশন তো মাস্ট, সেক্ষেত্রে রাফিং ফিল্ট্রেশনটাকে বারবার রিজেনারেট করা লাগতে পারে। আচ্ছা, তাহলে এরপরে দেখো আমাদের হলো স্লো স্যান্ড ফিল্ট্রেশন। স্লো স্যান্ড ফিল্ট্রেশনের কাজ কি? পানিতে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াটাকে রিমুভ করে, ফাইন অর্গানিক ইনঅর্গানিক সলিড ম্যাটারকে রিটেইন করে এবং অর্গানিক কম্পাউন্ডসগুলোকে অক্সিডাইজ করে। তার মানে কি এখানে ব্যাকটেরিয়া আছে। এই ডায়াগ্রামে আমরা পরে আসতেছি, আগে এখানে মেকানিজমটা দেখি। স্লো স্যান্ড ফিল্ট্রেশন, রিমুভাল বাই বায়োলজিক্যাল লেয়ার। তার মানে দেখো এই যে এখানে যে স্যান্ডগুলো আছে, এই স্যান্ডের গুলোর মাঝখানে যে খালি জায়গা সেটা হলো পোর। এই স্যান্ডগুলোকে এখানে যদি একটু জুম ইন করে দেখো, তাহলে এরকম দেখবা যে এই স্যান্ডের উপরে এরকম একটা লেয়ার তৈরি হয়েছে। এই লেয়ারে কি জমে? এই লেয়ারে জমে হলো বায়োলজিক্যাল স্লাইম। এখানে একটা ব্যাকটেরিয়ার নাম দেওয়া আছে, ঠিক আছে? এই বায়োলজিক্যাল ব্যাকটেরিয়া গুলা 25 থেকে 50 মিলিমিটারের একটা স্যান্ড বেড তৈরি করে, যেটার কাজ কি? যেটার কাজ হলো তোমার অর্গানিক ম্যাটার গুলাকে ডিকম্পোজ করে ফেলা। এভাবে সে রিমুভাল ঘটায়। বুঝতে পারছো? তাহলে এই লেয়ারটা কি করে? বায়োলজিক্যালি তোমার অর্গানিক কম্পাউন্ডটাকে ডিগ্রেড করে, তারপরে হলো এখানে ইন্টারসেপশন এবং অ্যাবজর্পশনের মাধ্যমে তোমার পার্টিকেলটাকে ট্র্যাপ করে, কিছু কিছু ক্ষেত্রে ব্যাকটেরিয়া ভাইরাসগুলোকেও মেরে ফেলতে পারে। এটা ছাড়া আসলে ফিল্টারটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এই কারণে দেখবা যে এসএসএফ এর জন্য আমরা যেটা বলছিলাম যে ফিল্টার ডেভেলপমেন্ট 2 থেকে 4 উইক সময় লাগে এটা ডেভেলপ করার জন্য। কারণ কি এই ব্যাকটেরিয়াগুলোকে গ্রোথ করার জন্য এটা সময় দেওয়া লাগে। এটাকে বলা হয় রাইপেনিং পিরিয়ড, ঠিক আছে? এটা ছাড়া কিন্তু এটাকে হয় না। তাহলে দেখো এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে। এই স্লো স্যান্ড ফিল্ট্রেশন আমরা ইউজ করি যদি আমাদের ওয়াটার সোর্স সারফেস ওয়াটার হয়। সেই ক্ষেত্রে দেখো এখান থেকে পানি নিল, পাম্প করলো, র ওয়াটার আসলো, র ওয়াটার এসে এখান থেকে পাস করলো। এই যে তোমার স্লো স্যান্ড ফিল্ট্রেশন দেওয়া আছে, উপরে ফিল্টারের সাইজ বড়, কোর্স অ্যাগ্রিগেট, নিচে আস্তে আস্তে স্যান্ড লেভেল সাইজ বা ইয়ার সাইজ কমতেছে। এখানে একটা আন্ডার ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে ময়লাটা পাস করে যাচ্ছে, আর উপরে ক্লিন ওয়াটারটা এখানে জমা হচ্ছে। এখান থেকে একটা রিজার্ভারের মাধ্যমে তুমি কি করে নিচ্ছ? কালেক্ট করে নিচ্ছ। হ্যাঁ, আচ্ছা, এখানে ক্যারেক্টারিস্টিক্স যদি দেখো, ভেরি লো রেট অফ ফিল্ট্রেশন, ফিল্ট্রেশন রেটটা স্লো, টার্বিডিটি দেখো অনেক রিমুভ করা যাচ্ছে, নো প্রিট্রিটমেন্ট জেনারেলি রিকোয়ার্ড ফর ওয়াটার। যদি তোমার টার্বিডিটি 30-এর কম হয় এনটিইউ, তাহলে ভ্যালুটা একটু মনে রাখো, 30 এনটিইউর কম হলে আরএফ লাগবে না। যদি বলি 40 এনটিইউ তোমার টার্বিডিটি, তাহলে এটাকে প্রিট্রিট করে আমাকে আরএফ দিতে হবে, আরএফ দেন এসএসএফ। বুঝছো? আচ্ছা, তো এটাই হলো আমার কি এসএসএফ এর লিমিটেশনস গুলো একটু দেখো। এই যে 4টা হলো, যেগুলোতে দেখো লাইন দেওয়া আছে সেগুলো হলো লিমিটেশন। এটা একটা লিমিটেশন, এটা একটা লিমিটেশন। সুবিধাটা কি, অ্যাডভান্টেজ কি? লো কস্ট অপারেশন মেইনটেনেন্স, যেটা বলছিলাম যে 2 থেকে 4 উইক সময় লাগে, এটাও একটা লিমিটেশন। এখানে কিন্তু তুমি ব্যাক ওয়াশের মাধ্যমে ক্লিন করতে পারবা না। এটাকে ক্লিন করার জন্য তোমাকে ম্যানুয়ালি স্ক্র্যাপ করা লাগবে। তার মানে ওই যে স্যান্ডটাকে এখানে এগুলোকে স্যান্ডে এই লেয়ারটাকে প্রথমে রিমুভ করে ফেলতে হবে স্ক্র্যাপ করে। আচ্ছা, এটা সবচেয়ে বেশি পারফর্ম বেস্ট আন্ডার কন্টিনিউয়াস অপারেশন এন্ড কনস্ট্যান্ট ফ্লো কন্ডিশন। তার মানে এখানে যদি কন্টিনিউয়াস ফ্লো হয় পানির, সেই ক্ষেত্রে এই ফিল্ট্রেশনটা সবচেয়ে ভালো কাজ করে। এটা আরেকটা আছে র্যাপিড স্যান্ড ফিল্ট্রেশন। সেটা কি, ফিল্ট্রেশন রেটটা এখানে হাই, কারণ কি এখানে পোরোসিটি দেখো বেশি, 0.4 থেকে 1.2 মিলিমিটার, এবং এখানে ইউনিফর্ম সাইজের পার্টিকেলগুলো আসলে দেওয়া আছে। তাহলে দেখো এখানেও সেম ভাবে এটা ফিল্টার বেড দেওয়া আছে, পানি আসলো পাস করে চলে গেল। তাহলে এখানে যেটা হয় এটা নর্মাল প্রসেস, এটা বেশিক্ষণ লাগে না। জাস্ট গ্রেডেড গ্রাভেল 0.5 মিটার থিক বা কোর্স স্যান্ড লেয়ার তুমি যদি দাও,
সেভাবে তুমি র্যাপিড স্যান্ড ফিল্ট্রেশন ইউজ করতে পারো। তার মানে দেখো এসএসএফ হচ্ছে বায়োলজিক্যাল লেয়ারের মাধ্যমে রিমুভাল, আর আরএসএফ হচ্ছে নর্মাল অ্যাবজর্পশন। হ্যাঁ, তো জাস্ট স্যান্ডের গায়ে অ্যালুমিনিয়াম ফ্লক গুলা অ্যাবজর্ব করে করে রিমুভ হয়ে যাচ্ছে। এখানে ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়বা যে হাই ফিল্ট্রেশন রেট, হাই রিমুভাল। এটার জন্য আসলে প্রি ট্রিটমেন্ট দরকার হয়, সুইটেবল ফর অল টাইপস অফ টার্বিড এবং কালার্ড ওয়াটার, এবং এটা ক্লিন করতে পারবা ব্যাক ওয়াশিং এর মাধ্যমে, বাট এটা অপারেশন মেইনটেনেন্স কস্ট হাই। আচ্ছা, তো এখানে দেখো কম্প্যারিজন করা আছে, এটা তোমরা মাস্ট দেখবা। এই জিনিসগুলা দেখে আসবা, মুখস্থ করা লাগবে না, বাট এট লিস্ট বুঝে আসবা যে কোনটার কি ক্যারেক্টারিস্টিক্স। এই ছিল তোমাদের মিডের সিলেবাস। সবাই বুঝছো? জি স্যার। আচ্ছা, তোমরা একটু চ্যাট বক্সে রোলটা লিখে দাও। স্যার কি কি পড়া লাগবে মেইনলি? মানে অনেকগুলা লেকচার তো স্যার। উইক থেকে যে লাস্টের দিকে যে লেকচারগুলা 5, 6, 7, 8 থেকে 2 সেট কোয়েশ্চেন আসবে, 1, 2, 3, 4 থেকে 2 সেট কোয়েশ্চেন আসবে, বুঝছো? প্রত্যেক সেটের সাথে একটা করে ম্যাথ থাকবে বা একটা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন থাকবে। তো আগের বছরের কোয়েশ্চেনটা একটু দেখো, ওটার আশেপাশেই আসার চান্সেস বেশি, বুঝতে পারছো? মানে কোন টপিক জি, থেকে স্যার। আসছে, রিপিট হবে না, রিপিট হবে এটা আমি বলতেছি না, বাট ওই জোন থেকে আসবে। এভাবে ইম্পর্টেন্সটা তোমরা দিতে পারবা চাইলে। সবাই চ্যাট বক্সে লিখছো রোল? জি স্যার। ওকে, তাহলে আমি ক্লাস 10 করে দিচ্ছি। হ্যাঁ।